অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা চট্টগ্রাম বন্দর। এই বন্দরের অনেকগুলো টার্মিনাল, যেখানে আমাদের যে আমদানিকৃত পণ্য সামগ্রী বেশিরভাগ যেখানে ওঠানামা হয়, সেই ইয়ার্ডগুলো, টার্মিনালগুলো কয়েকটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অল্প কয়েকজন মানুষ বন্দর ব্যবস্থাপনা, বন্দর পরিচালনা এবং বন্দরের ব্যবসা বাণিজ্য সম্পর্কে কিছুটা বাস্তব অভিজ্ঞতা রাখেন, আমি তাদের মধ্যে একজন। এই বন্দরকে কেন্দ্র করে সেই গত ৩০-৩৫ বছর ধরে আমি ব্যবসা বাণিজ্য করছি। তো শিপিং ব্যবসা, ফ্রেট ফরওয়ার্ডিং ব্যবসা, নিজের গার্মেন্টস ব্যবসা, সেই ব্যবসার আমদানি রপ্তানি, একটা সময় ট্রেডিং ব্যবসা ছিল। এই সব ব্যবসার কারণে চট্টগ্রাম বন্দরের প্রতিটি অলি গলি, আনাচে কানাচে আমার যে পদচিহ্ন রয়েছে, এবং চট্টগ্রাম বন্দরের যে পরিবেশ পরিস্থিতি, কর্ণফুলী নদীর স্রোত, জাহাজের হাকডাক, শ্রমিকদের চলাফেরা আমার হৃদয়ের সঙ্গে মিশে আছে। ঠিক সেই জায়গাটিতে যখন বিদেশিদের থাবা পড়েছে, হাত পড়েছে, এটা আমাকে যে কি পরিমাণ বেদনা হতে করেছে, কি পরিমাণ আহত করেছে। মনের গহীন অরণ্যে যেভাবে আর্তচিৎকার দানা বেঁধে উঠেছে, এটা কেবলমাত্র চট্টগ্রাম বন্দরের সঙ্গে যারা আমার মতো লক্ষ লক্ষ মানুষ জড়িত আছেন তারাই টের পাবেন। আর দেশ এবং জাতি তারা টের পাবেন আরও ৫-১০ বছর পর, যেটা আমরা এখন টের পাচ্ছি। যেভাবে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া হয়েছে, এভাবে কখনো কোনো দেশে ইজারা দেওয়া হয় না। যদি আপনি পাকিস্তানের কয়েকটি বন্দরের কথা চিন্তা করেন, শ্রীলঙ্কার একটি বন্দরের কথা চিন্তা করেন, আমাদের দেশের মতো যাদের দুর্বল অর্থনীতি, আমাদের দেশের মতো যাদের কোনো কৌশলগত শক্তিশালী বন্ধু নেই, সে সকল দেশে যারা এই বন্দর নির্মাণ করেছে বিদেশি সহায়তায়, এই বন্দর ইজারা দিয়েছে বিদেশিদের হাতে, তাদের কত বড় সর্বনাশ হয়েছে তার কিছু খবর চান যারা এই বন্দর ইজারা দিয়েছেন। যেমন ধরুন, চট্টগ্রাম বন্দরের একটি অংশ পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি এপি মলার গ্রুপ, যাদের শিপিং লাইন মার্কস লাইন। তো তারা সারা পৃথিবীর যে শিপিং বাণিজ্য, এটার অলমোস্ট 60%, 60% শিপিং বাণিজ্য তারা একা হ্যান্ডেল করেন। তো এপি মলার কোম্পানি সম্পর্কে, মানে আমি এই কোম্পানির সঙ্গে গত ৩০-৩৫ বছর ধরে ব্যবসা করেছি, এখনও করে চলেছি। আমি এদের যে দেশ ডেনমার্ক, সেই ডেনমার্কে গিয়েছি, এদের সব কিছু দেখেছি। কাজেই এই যে যারা এখন ডেনমার্ক সেই কোম্পানির কাছে দিয়েছেন, তারা এপি মলার সম্পর্কে জানেন না, মার্কস লাইন সম্পর্কে কোনো ধারণা নেই। কন্টেনার ভ্যাসেল কি, বাল্ক ভ্যাসেল কি, এলপিজি ভ্যাসেল কি, এগুলো কিভাবে চলে, এগুলোর রুট কিভাবে নির্ধারিত হয়, খরচ কি, কিভাবে সার্ভাইভ করে, এবং এই শিপিং বাণিজ্যকে কেন্দ্র করে কিভাবে একটা আন্ডারওয়ার্ল্ড সারা পৃথিবীতে চলে। এর সঙ্গে অস্ত্র বাণিজ্য, তেল বাণিজ্য, এর সঙ্গে কিভাবে ড্রাগ ব্যবসার সম্পৃক্ততা থাকে আন্তর্জাতিক শিপিং বাণিজ্যের সঙ্গে। যারা শুধুমাত্র এই ধরনের কিছু কমিশন নিয়ে কিংবা কারো হুকুম পালন করতে গিয়ে একটি দেশের সর্বনাশ ঘটান, তারা কখনো এই জিনিসগুলো জানেন না। এনিওয়ে, যে সর্বনাশটি ঘটে গেছে, এখনো সময় আছে এর থেকে বের হয়ে আসার, এখনো সময় আছে রুখে দাঁড়ানোর। আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী যারা আছেন, তারা ইতিমধ্যে রাস্তায় নেমেছেন এবং ইতিমধ্যে তারা তাদের নিজেদের যে আপত্তির কথা বলেছেন। পরিস্থিতি কোন দিকে যায়, কীভাবে গয় আমরা জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই বিদেশি বিনিয়োগ দরকার আছে। বাংলাদেশের কিছু বন্দর, কিছু বন্দরের কিছু এলাকা, সেটা বিশ্বের এক্সপার্ট যে সকল অপারেটর রয়েছে তাদের হাতে ইজারা দেওয়া যেতে পারে, কিন্তু নট নাও। এই অবস্থাতে নয়, যখন আমাদের দেশের টপ টু লো ঘুষ খায়, যখন আমাদের দেশের বড় বড় কর্তা ব্যক্তিরা, যারা নিজেদের ব্যবসার জন্য অন্যের জীবন হরণ করতে পারে, আমাদের দেশের বড় বড় মানুষরা গুলিস্তানের হকারের কাছ থেকে টাকা নিয়ে পৃথিবীর নামকরা 5 স্টার হোটেলগুলোতে জুয়া খেলেন, মদ খান, ক্যাসিনোতে সময় কাটান, বিশ্বের যাকে বলা হয় সবচেয়ে এক্সপেন্সিভ যে সকল কল গার্ড রয়েছেন, বেশ্যা রয়েছেন, তাদের সঙ্গে সময় কাটান এই গুলিস্তানের হকারদের কাছ থেকে যে চাঁদা তোলা হয় সেই চাঁদার টাকায়। সেই দেশে যখন বিদেশি অপারেটররা আসে, তারা এই সকল জায়গাতে স্যালামি দিয়ে আসেন, আর সেই স্যালামির পরিমাণ 1-2 টাকা নয়,
হাজার হাজার কোটি টাকা। আর সে সকল স্যালামি যে কিভাবে দেয়, আমি যেহেতু 5টি বছর সংসদ সদস্য ছিলাম, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলো যোগাযোগ মন্ত্রণালয়, সেই যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে ছিলাম, অ্যাকাউন্ট দেখেছি। রেল, বিআরটিএ, বিআরটিসি, সেতু বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, আরবান ট্রান্সপোর্ট অথরিটি, মানে বাংলাদেশের এই মুহূর্তে যদি ধরেন বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয় যেটা আমার সময়টাতে একত্রিত ছিল, সেই মন্ত্রণালয়ের বাজেট, ইয়ারলি বাজেট অলমোস্ট 80,000 কোটি টাকা। তো এই 80,000 কোটি টাকা কিভাবে হয়, কিভাবে খরচ হয়, কত টাকা ব্যয় হয়, আয় হয়, একটা ধারণা আছে। এখানে বিশ্বব্যাংক কিভাবে লোন দেয়, কিভাবে লোন নেয়, আইএমএফ কিভাবে টাকা দেয়, কিভাবে টাকা দেয় না, কেন টাকা দেয় না, জাইকা, চীন, আইডিবি, এডিবি থেকে শুরু করে বিশ্বে যে সকল প্রাইভেট এন্টারপ্রাইজ রয়েছে, তারা এই বাংলাদেশ সরকারকে যে লোন দেয়, অথবা বাংলাদেশের যে রিজার্ভগুলো রয়েছে, সেই রিজার্ভগুলো নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্থা যেভাবে আমাদের কর্মকর্তাদের পেছনে, রাজনীতিবিদদের পেছনে ঘুরে, তার কিছু নমুনা দেখে এসেছি। এ সকল জায়গা থেকে বাঁচার জন্য যে সততা দরকার, ন্যায়পরায়ণতা দরকার, উইল ফোর্স দরকার, দেশপ্রেম দরকার, শিক্ষা দরকার, নীতি এবং নৈতিকতা দরকার, এটি আর যাই হোক না কেন আমাদের রাজনীতিবিদদের মধ্যে আমি এটা দেখিনি। কাজেই এরকম একটি ভঙ্গুর রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থার মধ্যে বিদেশিদের হাতে বন্দরে যারা দেওয়া, বিদেশ থেকে ফাইটার প্লেন কেনা, অপ্রয়োজনীয় 10,000, 15,000, 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা দিয়ে জঙ্গি বিমান কেনা, অপ্রয়োজনীয়ভাবে যে কটি এখন এয়ারক্রাফট রয়েছে সেগুলো আমরা চালাতে পারছি না, তারপর আবার আমাদেরকে 20 থেকে 25টি এয়ারক্রাফট কিনতে হবে আমেরিকা থেকে আমাদের এই জনগণের টাকায় লোন করে। এই জিনিসগুলো ভাবলে বিষণ্ণতায় মন ভরে যায়। মানুষ এত খারাপ হয় কি করে? এই যে একটা ভূমিকম্প হলো, যেভাবে ভূমিকম্প হলো আমরা সবাই মরে যেতে পারতাম, এবং আরও 20 থেকে 25 বার এই দেশ ভূমিকম্পের কবলে পড়বে খুব সাম্প্রতিক সময়, এরকম সতর্কবার্তা জারি করা হচ্ছে। আর সেই ভূমিকম্পে বঙ্গভবন ঝরে পড়বে না, যমুনা ঝরে পড়বে না, ক্যান্টনমেন্টের যে মিলিটারি হেডকোয়ার্টার এটা ভেঙে পড়বে না, কিংবা আমি যেখানে বসে আছি আমার বাসভবন ভেঙে পড়বে না, এই গ্যারান্টি আপনাকে কে দেবে বলেন? এত ক্ষণিকের জীবন, এত অল্প সময়, কেন আমাদের এত টাকা লাগবে? কেন ঘুষ খেতে হবে? কেন ক্যাসিনোতে যেতে হবে? কেন দেশ বিরোধী চুক্তি করতে হবে? কেন বিদেশিদের কাছে মাথা নোয়াতে হবে? কেন মীর জাফর হতে হবে? কেন জগৎ শেঠ হতে হবে? কেন রবার্ট ক্লাইভকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আবার বাংলাদেশে ডেকে নিয়ে আসতে হবে? এই জিনিসগুলো আমার মাথায় ঢুকছে না। আমাদের দেশে মীর জাফর মারা গেছে, সে কেন মীর জাফর হয়েছে, তার কি লাভ হয়েছে, আমি এখন পর্যন্ত বুঝতে পারি না। কেন লোভের পিছনে ঘুরতে হবে? কেন ক্ষমতার পিছনে ঘুরতে হবে? কেন মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী হতেই হবে? কেন মানুষ হওয়া যায় না? শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসেবে বেঁচে থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকর বিচার করে আল্লাহর যে সাধারণ যে হুকুমগুলো রয়েছে, নামাজ পড়ো, সত্য কথা বলো, ন্যায়ের পথে চলো, স্বাভাবিক জীবনযাপন করো, এই জিনিসগুলো করলে অসুবিধাটা কি বলেন তো? কেন আমাকে মিথ্যা কথা বলে, জনগণের হক নষ্ট করে, দেশের হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে এই জমিনে কেন বিপর্যয় তৈরি করতে হবে? ফেতনাকে কেন তৈরি করতে হবে? ফ্যাসাদ কেন তৈরি করতে হবে? আর সেই কাজগুলো এই সময়টাতে যেভাবে হচ্ছে, বিশ্বাস করেন যদি আপনার বিবেক থাকে, বোধ থাকে, আপনি ঘুমাতে পারবেন না। আমি খুব ক্ষুদ্র মানুষ, কন্টেন্ট তৈরি করি, জীবনে অনেক কিছু করার চেষ্টা করেছি, অনেক কিছু হয়তো আল্লাহ করার সুযোগ দিয়েছেন। এখন যে কাজগুলো করছি সেই কাজগুলো আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করছি। আপনাদেরকে সচেতন করার জন্য যে কথাগুলো বলছি, আল্লাহ আমাকে তৌফিক দান করুন যেন আরও সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি। আর কিয়ামতের দিন আমার জবানের যে হক রয়েছে আমি যেন সেটা আদায় করতে পারি, এবং এই কাজের জন্য যেন আল্লাহর দরবারে আমাকে নতজান হতে না হয়, ছোট হতে না হয়। আমি যেন বলতে পারি যে হে আল্লাহ, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছিলে, বলার ক্ষমতা দিয়েছিলে, জ্ঞান দিয়েছিলে, গরিমা দিয়েছিলে, এগুলো দিয়ে আমি বলেছি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর যখন ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছিল আমি প্রতিবাদ করেছি, যখন এফি মলার গ্রুপকে চট্টগ্রামের একটি বন্দর দেওয়ার কথা হচ্ছিল তখন আমি প্রতিবাদ করেছি। কিন্তু আফসোস, তোমার জনগণ সাড়া দেয়নি। তুমি যাদেরকে শাসক নির্বাচিত করেছিলে সেই শাসকরা সতর্ক হয়নি। তারা তাদের নিজেদের স্বার্থ, ব্যক্তির স্বার্থ কিংবা ক্ষমতা আঁকড়ে ধরার জন্য তাদের যে লোভ, লিপ্সা এবং লালসা, সেই লালসার খপ্পরে পড়ে তারা তোমাকে ভুলে গিয়েছিল, তোমার হুকুমকে ভুলে গিয়েছিল। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।